দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ২০ আগস্ট। আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট যাচাই বাছাই আর ১৮ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছে চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ২৮ জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করে ইসি। সেদিন সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়। বৃহস্পতিবার সেই তালিকা ইসিতে আসলে বৈঠক করেন কমিশনাররা। বৈঠকের পর দুপুরে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে ১৩ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে, সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। নিয়ম অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজন হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা ও ষড়যন্ত্র করলে কারো লাভ হবে না, বরং দেশের স্বাধীনতা চিরতরে হুমকির মুখে পড়বে, এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে বলে তার দাবি। বিস্তারিত দেখুন মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গতকাল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন। তার দাবি, পরিকল্পিতভাবেই বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো লাভ হবে না, তাই জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটখাটো ঝগড়াঝাঁটি এখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দিবেন না। রিজভী বলেন, বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারছে না বলেই ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে। মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ
তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছে। পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে, কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তাআলাই তার, বাকি সবাই অস্থায়ী। আসবে যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সাময়িক কিছু প্রশান্তি আসলে ওইটা দীর্ঘস্থায়ী হলো না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে, যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়না করে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা, মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। বক্তব্য রাখছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। এদিকে সংসদে বসে মিথ্যাচার না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা মেনে নেওয়া হবে না। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। এ সময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি 5 সেপ্টেম্বর লং মার্চ সহ মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় ঐক্য। রাশেদ আনিসের প্রতিবেদন। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এই অবস্থান কর্মসূচি পালন করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই সময় জোটের নেতারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, শোয়াফ প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে। তার দাবি, গেল 5 মাসে সরকারের পারফরমেন্স মাইনাসে। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপি সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে বসে সরকার মিথ্যাচার করছে। বিভিন্ন দাবি আদায়ে আগামী 5 সেপ্টেম্বর থেকে ঢাকা চট্টগ্রাম লং মার্চ সহ
3 মাসের লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এ সময় জামাতের আমির অভিযোগ করেন, নতুন করে সরকার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না। রাশেদ আনিস, ৭১, ঢাকা। খাবার জন্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিতর্কিত পুলিশে নানা সংস্কার হলেও এখনও জনগণের আস্থা ফেরেনি এই বাহিনীর উপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় পুলিশের সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশের ওপর হচ্ছে হামলার ঘটনাও। সাবেক কর্মকর্তাদের মতে বাহিনীর চেইন অফ কমান্ড ফিরিয়ে আনাও পুরোপুরি সংস্কার হলেই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে পুলিশ। আরও জানাচ্ছেন মহিম মিজান। ২৪শে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারে প্রশ্নবিদ্ধ হয় পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে হামলার শিকার হয় পুলিশও। ঢাকা সহ দেশের অধিকাংশ থানায় আগুন, অস্ত্র ও গোলাবারুদ লুট এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে দেশের অনেক এলাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে থানায় ফিরে আসেন পুলিশ সদস্যরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে পেরিয়ে যায় বেশ খানিকটা সময়। বাহিনীর বদনাম ঘোচাতে বদলানো হয় পোশাক, কিন্তু পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের কিছুটা উদ্ধার হলেও অনেকের হাতে থেকে যাওয়ায় বাড়তে থাকে নানা অপরাধ। পুলিশের মনোবল ও যদি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে না পারে তার মনোবল আপনি কেমনে পারবেন? ওদের প্রতি মুহূর্তে চিন্তা করবে যে এমপি সাহেব কি বলবে, জেলা পরিষদের প্রশাসক কি বলবে, মেয়র সাহেব কি বলবে। এখনো তো যে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতেই ওর দিকে তাকায় থাকে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পুলিশের সামনে স্বৈরাচারের দোষর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গুলি ও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেটা ইন্টারিমে ছিল যে ছাত্ররা সব ইস্যুতে পুলিশ যে কোনো আইন প্রয়োগ করতে গেলেই বাধা দিত। বিশ্লেষকদের মতে ৫ আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পুলিশ। এখনো পুরোপুরি কার্যকর হয়নি বাহিনীর চেইন অফ কমান্ড। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। পুলিশ এখনও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, বারবার হামলার শিকার হচ্ছেন সদস্যরা, এমন প্রশ্নে সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ না দিলে আইনের কার্যকর প্রয়োগ সম্ভব নয়। মামলা হইলে আমি অ্যারেস্ট করবো, তখন যদি এমপি সাহেব না এটা ধরা যাবে না, অথবা একটা মামলা দিয়ে ধরে ফেলেন, এই যে ডিকটেশন এগুলো বন্ধ করতে হবে। তবে পুলিশ সদর দপ্তরের দাবি, মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা আগের তুলনায় বেড়েছে, তবে অতিরিক্ত বল প্রয়োগ না করেই আইন মেনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা যদি সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা, এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে পরিস্থিতি, যেরকম পরিস্থিতি থাকুক, আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী, এবং সেই কারণে যদি জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। পুলিশের এই কর্মকর্তার দাবি, নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় খারাপ নয়। মহিম মিজান, ৭১, ঢাকা। কোনো দল নয়, আবাবিল পাখির মতো ছাত্র জনতা রাজপথে নেমে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। তবে নির্বাচিত সরকার জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে এসে এমনই প্রত্যাশার কথা জানান দর্শনার্থীরা। অন্যদিকে এক শহীদের বাবার অভিযোগ, জাদুঘরে সন্তানের কোনো স্মৃতি খুঁজে পাননি তিনি। মোহাইমিনুল খানুপুর রিপোর্টে বাকিটা।
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদদের স্বজন। অভ্যুত্থানের সময় মাত্র 20 বছর বয়সী সজল মারা যান যাত্রাবাড়ি চিটাগাং রোডে। স্মৃতি সংরক্ষণের ঠিকানায় এসে ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ তুমি তো সন্তান দিছো, আমি যেই টাইমে বুঝি নাই ওই টাইমে দিছো, আর যে সন্তানের মর্ম বুঝছি তুমি আমার থেকে নিয়ে নিছো। আমার সন্তানের স্মৃতিটা কোন জায়গায় আছে তার ছবি নিয়ে এসে, তার একটা প্যান্টটা ছিল, তার একটা মোবাইলের হেডফোন ছিল, মানে যা তার স্মৃতিগুলা, তার একটা লুঙ্গি ছিল, এই স্মৃতিগুলা নিয়ে আসছে আর কি, এখানে রাখছে। তো কোন জায়গায় স্মৃতিগুলা রাখছে এগুলো একটু দেখার জন্য আসছি। আমি এখানে আসছি আমার ভাইয়ের স্মৃতি দেখতে, এই জায়গাটা অনেক সুন্দর। ফার্মগেটের রাস্তায় রিকশার পাদানিতে নিথর পড়ে থাকা শহীদ নাফিজের সেই দৃশ্য, কিংবা শহীদ আনাসের মায়ের কাছে লেখা চিঠিসহ নানা দৃশ্য সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে। এসব স্মৃতিকাতর দৃশ্য ঘুরে দেখেন দর্শনার্থীরা। বলেন জাদুঘরে প্রবেশ করে যেন ৩৬ জুলাইকেই দেখতে পাচ্ছেন তারা। 5 আগস্টে 2024 সালে আমি বাড়িতে ছিলাম, তো বাড়িতে থাকার কারণে আমি এখানে আসতে পারি নাই। তো ইচ্ছা ছিল যেদিনই খুলবে ওই দিন আমি আসব, এই জুলাই জাদুঘর অর্থাৎ ফ্যাসিস্টের যে গণভবনটা হাসিনার, সেটা দেখব। জুলাই জাদুঘরে প্রবেশ করার সময় থেকেই আমাদের মস্তিষ্কে সেই ৩৬শে জুলাইয়ের অনুভূতি প্রবেশ করেছিল। এদিকে শহীদ সেলিম তালুকদারের কোনো স্মৃতি খুঁজে না পেয়ে হতাশ বাবা সুলতান তালুকদার। সব স্মৃতিগুলো আমাদের কাছ থেকে নিয়ে আসছে, ঢাকা থেকেও নিয়েছে, আমাদের বাড়ির থেকেও নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন এখানে আমি মনে করছি যে না জানি কী করছে দেখি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্মৃতি আমি পাইনি। আমি চাই এই কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে যে সব জুলাই শহীদদের স্মৃতিগুলো যেন এখানে উন্মোচন করা হয়। জুলাই কেউ হারিয়েছেন তার স্বামী, কেউ বা সন্তান। সেসব ভিডিও প্রদর্শনী দেখে আবেগতাড়িত সাধারণ মানুষ বলছেন জুলাই কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন নয়। অস্ত্র ধরবে তো দূরের কথা, এইটা ছোট ছোট এটা নিয়ে কত বড় বাহিনীর সাথে মোকাবেলা করে পরাজিত করা, এরপরেও যদি এইসব নিদর্শন থেকে যদি এর পরবর্তী কোনো আবারও স্বৈরাচার তৈরি হয় তাহলে এটা দুর্ভাগ্য আমাদের। নতুন একটি বাংলাদেশ তৈরি করবে নির্বাচিত সরকার, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে এক বৈঠকে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের উপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয় জোরদারের নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেল লাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা দেন। এর আগে বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়। তবে আগের সরবরাহ অবস্থায় ফিরতে 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়
আলোচনা হয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশটাকে শেষ করে গেছেন। শারমিনীরা রিপোর্ট। চুলায় কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ছবিটা গেল 16 দিনের। এমন পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে। মেরামত শেষে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিন এমন সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সে মধ্যে উত্তরণ করতে পারবো। কতদিন লাগবে আগের মতো হতে? স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তাদের আলোচনার বিষয় জানান তিনি। ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশ কিছু ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। ভারতে পলাতক শেখ হাসিনার অনলাইনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জ্বালানি মন্ত্রী। শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। শারমিনীরা, 71, ঢাকা। কথায় আছে, অপরাধী যত বড় ধুরন্ধরই হোক না কেন, অপরাধের কোনো না কোনো সূত্র রেখেই যায়। ঢাকার দক্ষিণখানে ঠিক এমন ঘটনাই হয়েছে। দন্ত চিকিৎসক স্ত্রীকে হত্যার পর জানালার গ্রিল কেটে ডাকাতির নাটক সাজান স্বামী সোহেল রানা, কিন্তু শেষ রক্ষা তার হয়নি। জানালার কাছে পাওয়া জুতার ছাপের সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন তিনি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এই দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাকে হত্যা করে ঘরের মালামাল লুটে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডি সদস্যরা। শুরু হয় তদন্ত। এক পর্যায়ে গ্রিল কাটা জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ পায় সিআইডি। পরে বাসা থেকে উদ্ধার করা একজোড়া জুতার সাথে সেই ছাপের মিল পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, জুতাটি ছিল নিহতের স্বামী সোহেল রানার। নিজের স্ত্রীকে হত্যা করে অন্যের উপর দায় চাপাতে এভাবে জানালার গ্রিল কেটে ফেলেছিলেন স্বামী, আর নাটক সাজানোর চেষ্টা করেছিলেন গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে তার স্ত্রীকে হত্যা করে লুটে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের জালে। এই হত্যার ঘটনায় নিহতের বোন সারা সুলতানা পলি বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন, যাতে গ্রেপ্তার দেখানো হয়েছে পিনুর স্বামী সোহেল রানাকে। পিনুর বোনের দাবি, সোহেল রানা দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত। এসব নিয়ে প্রায়ই পিনুকে মারধর করতেন তিনি। ভাড়াটিয়া চলে গেছে তার যন্ত্রণায়, ভাড়াটিয়ার ওয়াইফের সাথে। এপ্রিলে আমার বোন একবার এমন আহত করছে মাইরা ওকে, তখন সে এই যে দক্ষিণ থানার মধ্যে তার জিডি করছে। তো একজনকে হত্যা করলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটাই আমি দেখতে চাই। পিনু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছেন। একটা স্ত্রী স্বামীর কাছে নিরাপত্তা, স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? শুনেই তো ডরাইতেছি যে স্বামী যদি মারা মানুষের মা বাপ ফালাই স্বামীর কাছে আছে, সেই স্বামী যদি মারা যাইব কোথায়? এখন আমি শুনছি, শুনি আমি তো শরীর কাঁপতেছে আমার কথা শুনি, বুঝছেন? এগুলি কি আমাদের এলাকার মাঝে কেমন ঘটনা হলো, আমি তো আশ্চর্য লাগে। পুলিশ বলছে, শুরু থেকেই পিনুর স্বামীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া গ্রিল কাটা জানালার কাছে শুধু তারই জুতার ছাপ মিলেছে। এসব বিষয়ে পিনুর স্বামী সোহেল রানাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরে যখন আমরা চেষ্টা করছিলাম, তখন ভিতরে একটা আপনার জুতার ছাপ পাওয়া যায়। এই জুতার ছাপটা আপনার করতে করতে আমরা ট্রেস করি, যে আপনাকে জিজ্ঞেস করি যে এই জুতার ছাপটা তো আমার পাশে একটা জুতা ছিল, এক জোড়া জুতা, বলে এই জুতা কার? তো আমাদের জুতা ছিল, তো ওর সাথে মিলে যায় আর কি জুতার বিষয়টা। একটাই মাত্র জুতার ছাপ। যদি এখানে কয়েকজন আসতো বা তাদের কয়েকটা ছাপ পাওয়া যেত, তাহলে ভিতর জিনিসটা একটু কোশ্চেন, এটা এরাইজ, আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা, যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন?
বাইরে কেন জুতার ছাপ নাই, তার জুতার ছাপটা তো ওনার হাজব্যান্ডেরই। ওনার বক্তব্য আমরা রেকর্ড আছে, ওনার বক্তব্য যেগুলি বলছে এগুলি আমরা মিলানোর চেষ্টা করছি, কিন্তু বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার যার কারণেই ওনাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর কি। প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে এখনো আমরা। সোহেল রানা উত্তরার একটি ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করেন। সবার দাবি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। এ সময় তারা ভাস্কর্য পুনর্নির্মাণেরও দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া প্রবেশদ্বারে নতুন করে ভাস্কর্য তৈরির দাবি জানান তারা। এর আগে গত 15 জুলাই শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য ভাঙচুর করা হয়। ফ্যামিলি কার্ডের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেতনভাবে কাজ করছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সেবা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, এর পাইলটিং কার্যক্রম ভালোভাবে শেষ হয়েছে। যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি থাকলেও তা পরে ঠিক করা হয়েছে। 16 আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের নতুন ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পর্যায়ক্রমে অন্তত 1,60,00,000 পরিবার এই কার্ড পাবে। অক্টোবর মাসে পর্যায়ক্রমে সারা দেশে কার্ড দেয়া শুরু হবে। সোনালী জনতা ও কৃষি ব্যাংকের মাধ্যমে টাকা তোলা যাবে বলে জানান মন্ত্রী। যথাযথ ব্যক্তি কার্ড পাচ্ছেন কিনা তা 3 ধাপে তথ্য যাচাই বাছাই করা হবে। মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের সার্বিক দারিদ্রতা কমে আসবে বলে প্রত্যাশা করছে সরকার। এক কোটি 60 লক্ষ পরিবার হবে। এই 1,60,00,000 লক্ষ পরিবার থেকে আমরা আশা করছি এটা বেশিও হতে পারে, এটা নির্ভর করবে PMT স্কোরিংয়ের ফাইন্ডিংসের উপর। এই 1,60,00,000 লক্ষ পরিবার বা 1,70,00,000 লক্ষ পরিবার, হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এই ঘটনার পরে আবার সম্পর্কটা আসলে নিচের দিকে চলে গেল কিনা, আগে আমি চেষ্টা করি, পরে করতে পারি। একবারে দুটো আরেকটা হচ্ছে যে আপনার যদি আপনি বলবেন যে এখনো ম্যাচিউর হয় না, এই সময় দেরি আছে, কিন্তু ব্রিক্সে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টা এটা কতখানি মানে আমি বলছি যে কূটনীতিক সিদ্ধান্তের জন্য ভালো হবে কিনা বিএনপির জন্য, যে এটা একটা একেবারেই আরেকজনের দাওয়াত, এটা এমন না যে বিপক্ষীয় কোনো দাওয়াত, এটা একেবারেই আরেকটা সংগঠন সেখানকার দাওয়াত দেবে, সেই হিসেবেও প্রধানমন্ত্রী যাবেন কিনা দাওয়াতটা রক্ষা করতে। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আমরা চাই যে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে, অনেক আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে, যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটি সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদেরকে তাদের ভারতের মাটির তারা প্রথমত আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
যে ব্রিক্সে যাওয়ার ব্যাপারটা, যোগদানের ব্যাপারটা অবশ্যই প্রথম কথা, এখন বর্তমানে বাংলাদেশ চেয়ারিং বিমস্টেক এবং ব্রিক্স একটা মাল্টিল্যাটারাল বডি, যেখানে বাংলাদেশ একটা অবশ্যই একটা অংশগ্রহণ, একটা মাল্টিল্যাটারাল বডিতে অংশগ্রহণ করতে আগ্রহী। সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেটা অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং ওনার সময় উনি বলে দিবে, এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে যে ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।